নমস্কার, খবরের খিচুড়ির আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু হলো রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ চলছে এখন তার পরিস্থিতি কি। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে 2022-এ, সেটা আমরা সবাই জানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভোটের আগে যে উনি যদি রাষ্ট্রপতি হন তাহলে নাকি এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবে। তা এতদিন তো হলো, উনি জিতেছেন। শোনা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে উনি মিটিংও করছেন। তাহলে এখন কি মনে হয়, আদেও কি এই যুদ্ধ এখন শেষ হয়ে যেতে পারে? এখনের পরিস্থিতি কি? দেখো প্রিয়াঙ্কা, আমাদের জানতে হবে আগে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা চলছে সেটার পিছনে কি কারণ ছিল, আর সেই কারণটা যদি ফুলফিল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই যুদ্ধ শেষ হয়ে যাবে। আর যদি সেই কারণটা ফুলফিল না হয়ে থাকে তাহলে সেই যুদ্ধ শেষ হওয়ার কোনো কারণই দেখতে পাচ্ছি না। আর এই শুধু যুদ্ধটার মধ্যে যুদ্ধের মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটা একটা গ্লোবাল পলিটিক্সে চলে গেছে। তো আমাদের বিষয়টা জানতে হবে। প্রথমেই আমাদের একটু ইতিহাস না মানে ওই আর কি জেনে নিতে হবে যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধটা শুরু হলো কেন। প্রথমত ইউক্রেন চাইছিল নেটো যে গ্রুপটা আছে সেটার পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা হোল্ড করে বা প্রধান হচ্ছে কি আমেরিকা এবং আরও কিছু দেশ আছে, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, এরা সব হচ্ছে কি এই গ্রুপটার মধ্যে আছে। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল 32টা দেশ নিয়ে এখন পর্যন্ত আছে। এবার ওর মধ্যে ইউক্রেনও ঢুকতে চাইছিল। এটা তৈরি হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। এটা তৈরি হয়েছিল ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে। তো এটা তৈরি হয়েছিল তার কারণ হচ্ছে গিয়ে যাতে আবার সেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন যদি পরিস্থিতি তৈরি হয় বা বিশ্বের ওপরে যদি অন্য কোনো দেশ আধিপত্য খাটাতে চায় তাহলে যাতে সেটা আটকানো যায়। আর এটা মেনলি সিকিউরিটির জন্য, ডিফেন্সের জন্য তৈরি হয়েছিল, যেটার চেয়ারপারসন আমেরিকাই ছিল। তো এই যে নেটো আছে, ঠিক আছে, নেটোর একটা ওদের কি বলবো ল বা আইন বা নিয়ম আছে। ঠিক আছে, এই যে নেটোর মধ্যে যে কটা দেশ আছে এদের একটা নিয়ম আছে, সেটা হলো একটা দেশ অন্য কোনো দেশ, নেটোর বাইরে ধরো অন্য কোনো দেশ আছে, নেটো এই যে 32টা দেশ আছে তার বাইরের কোনো দেশ অথবা তাদের মধ্যে কোনো দেশ, যদি নেটোর কোনো দেশে এই যে নেটো যে মেম্বার আছে, যে 32টা দেশ মেম্বার আছে, এই 32টা দেশকে যদি কোনো বাইরের দেশ অ্যাটাক করে, ঠিক আছে, তাহলে বাকি দেশগুলো ওই যে দেশের ওপর অ্যাটাক হয়েছে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, এটা হলো ওদের একটা সিকিউরিটির রুলস। তো সেই জন্য ইউক্রেন তো একটা ছোট দেশ, রাশিয়ার সঙ্গে আছে। আগে কিন্তু ইউক্রেন বলে কোনো দেশ ছিল না। 1991 সালে রাশিয়া যখন ভাগ হয়, অ্যাকচুয়ালি আগে তো নাম ইউএসএসআর ছিল, 1991 সালে ইউএসএসআর ভাগ হয়ে গিয়ে রাশিয়া হয় এবং আরও অনেকগুলো দেশ হয়। তার মধ্যে আরেকটা দেশ জন্ম নেয়, সেটা হলো ইউক্রেন। ইউক্রেন খুবই একটা ছোট দেশ রাশিয়ার তুলনায়। তো ইউক্রেন সবসময় ভয় থাকে যে যদি রাশিয়া তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে দখল করে নেয়। তো সেই জন্য তারা চাইছিল নেটোতে জয়েন করতে। এবার তুমি একটা জিনিস দেখো, আমাদের মানে নেটো হলো রাশিয়ার এগেনস্ট পার্টি, এগেনস্ট দল। ঠিক আছে, এবার তুমি কি কখনো চাইবে তোমার পাশের বাড়িতে তোমার কোনো শত্রু এসে থাকে? চাইবে কি? যেমন ধরো আমাদের শত্রু বা যেরকমই হোক আমাদের সঙ্গে মিত্রতা নেই এরকম একটা দেশ, ধরো পাকিস্তান। পাকিস্তানের বর্ডার আমরা শেয়ার করি কাশ্মীরে, তাই তো? কাশ্মীর আছে, গুজরাট আছে, পাঞ্জাব আছে, এই জায়গাগুলোতে আমরা কাশ্মীরের সঙ্গে বর্ডার শেয়ার করি। তোমার মনে হয় এই যে রাজ্যগুলো আছে আমি যেগুলোর নাম বললাম, গুজরাট, কাশ্মীর বা পাঞ্জাব, এই দেশের বর্ডার অঞ্চলে শান্তি বজায় আছে কি না? তো তুমি কি কখনো চাইবে যে তোমার পাশে তোমার একজন শত্রু এসে বসবাস করুক? সেটা কখনো না। রাশিয়াও সেটা চাইনি, রাশিয়ার সিকিউরিটি রিজনের জন্য, যে রাশিয়ার বর্ডারের কাছে নেটোর এসে থাকুক বা নেটোর কোনো একটা দেশ তৈরি হোক। তো সেই জন্য বহুদিন আগে থেকেই রাশিয়ান প্রেসিডেন্ট বলেছিলেন ইউক্রেনকে যে যদি তুমি নেটো জয়েন করো তাহলে কিন্তু রাশিয়া তোমার উপর অ্যাটাক করবে। তো ইউক্রেন সেটাই করতে গেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
উনি নেটোতে জয়েন করতে গেছিলেন। তো তখন রাশিয়া প্রথমে ওয়ার্নিং দিয়েছিল, তারপরে এই যুদ্ধ শুরু হয়। ঠিক আছে। আচ্ছা, এই যুদ্ধটা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 2022-এ 24শে ফেব্রুয়ারি এই যুদ্ধটা শুরু হয়েছিল। যুদ্ধটা শুরু হওয়ার পর দেখো ইউক্রেনের কিন্তু ক্ষমতা ছিল না এই যুদ্ধটা চালিয়ে যাওয়া। যুদ্ধটা শুরু হওয়ার পর এই যে নেটো দেশগুলো বুঝতে পারলো যে আমরা একটা সুযোগ পেয়ে গেলাম রাশিয়াকে অপদস্থ করার। কিন্তু এরা বুঝতে পারেনি যে রাশিয়ার, এটা অত বড় দেশ, এটা অত বড় ইকোনমি, রাশিয়া যুদ্ধ টানতে পারবে না। এবার এই যে এতদিন কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধটা চলতো না, ইউক্রেন অনেক আগেই হেরে যেত, কারণ ইউক্রেনের অত না অস্ত্রশস্ত্র আছে না অত টাকা আছে এতদিন ধরে যুদ্ধ চালানো। তো এই যে ইউকে মানে তোমার ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের দেশগুলো, শুধু ইংল্যান্ড আমেরিকা কেন বলবো, ইউরোপের দেশগুলো, ইউরোপিয়ান নেশন যারা আছে এই দেশগুলো প্লাস তার সঙ্গে আমেরিকা মানে নেটো দেশগুলো বলা চলে, এরা ইউক্রেনকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং অর্থ দিতে থাকে। সরাসরি কিন্তু যুদ্ধে কেউ ইনভলভ হয়, কোনো আমেরিকান সোলজাররা ইউক্রেনে আসেনি সরাসরিভাবে। ঠিক আছে, এরকম হয়েছে যে ফ্রিল্যান্সার হিসাবে অনেকে এসে ইউক্রেনের হয়ে লড়ছে, কিন্তু সরাসরি কোনো দেশ কোনো গভর্নমেন্ট ইনভলভ হয় ইউক্রেনের এই যুদ্ধতে, কিন্তু তারা অর্থ এবং অস্ত্র দিয়ে ইউক্রেনকে কন্টিনিউয়াসলি সাহায্য করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পর সে জেলেন্সকিকে ডেকেছিল, ডেকে বলেছিল যে আমরা আর অর্থ এরকমভাবে খরচা করবো, কারণ শুধু শুধু তোমার পিছনে অর্থ আমার টাকা ঢেলে আমার কি হবে, তাই না? তো এই জিনিসটা আপাতত হয়ে এসছে। এতে যুদ্ধটা কিন্তু চলে যাচ্ছে, তার পিছনে কারণটা আরো বড় আছে, জানো তো। এই যুদ্ধটা শুধু যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, ইউক্রেনের যত টাকা যুদ্ধতে খরচ হচ্ছে তার থেকে বেশি টাকা কিন্তু পাচ্ছে ইউক্রেন। কোথা থেকে না, ইউরোপের দেশগুলো, স্পেন, ফ্রান্স, ইটালি, ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, এরা, তারপর আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অর্থ আসছে ইউক্রেন। এমনকি এটা পর্যন্ত শোনা গেছে যে জেলেন্সকি সেই অর্থে প্রচুর টাকা কিন্তু সরিয়ে দিয়েছে। এটা বিতর্কিত, এটা সত্যি কিনা আমি বলতে পারবো না, তবে এটা বিতর্কিত। এই ঘটনারও কিন্তু কিছু আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে চলেছে। আচ্ছা, এই যে এইটা যে এই যে যুদ্ধ চলছে, তো ইউক্রেন একটা টাকা পাচ্ছে বিভিন্ন দেশ থেকে, প্রচুর পরিমাণে অস্ত্র পাচ্ছে, ফ্রি অফ কস্ট অস্ত্র পাচ্ছে, প্রচুর টাকা পাচ্ছে, ডোনেশনস পাচ্ছে, খাবার দাবার পাচ্ছে, তাতে ইউক্রেনের যা খরচা যুদ্ধ তার থেকে অনেক বেশি পাচ্ছে, সেটা থেকে তারা সরাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু ভালো না ইউক্রেন। ঠিক আছে, কারণ ইউক্রেন এই যুদ্ধেতে তাদের মানে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়, অনেক জায়গায় জলের প্রবলেম হয়েছে, কারণ এইগুলোই তো মেইনলি বন্ধ করলে তখন একটা দেশ সারেন্ডার করতে বাধ্য হয় না, ওরা সেগুলো করেছে। সেখানে সাধারণ মানুষের অনেক প্রবলেম হচ্ছে। আবার রাশিয়ার দিক থেকে যদি দেখো, রাশিয়া যুদ্ধটা শুরু করার পর আমেরিকা বলো এবং আরও দেশগুলো রাশিয়ার সঙ্গে কিন্তু ব্যবসা বন্ধ করে দেওয়ার নাটক করেছে। আমার কথাটা বোঝার চেষ্টা করবে, নাটক করেছে। ঠিক আছে, রাশিয়ার ওপরে আমেরিকা স্যাংশন লাগিয়েছে, এটা করতে পারবে না রাশিয়া, ওটা করতে পারবে না রাশিয়া, ডলার ব্যবহার করতে পারবে না, তারা ব্যবসা করতে পারবে না, অনেক কিছু করতে পারবে না, এইসব বলে এসছে। কিন্তু উল্টো দিকে দেখো ইউরোপের দেশগুলো, ঠিক আছে, এই যে আমাদের ভারত রাশিয়া থেকে এই যে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত কিন্তু রাশিয়া থেকে অনেক কম দামে ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল কিনছে। ঠিক আছে, সেটা নিয়ে ইউরোপের দেশগুলো থেকে শুরু করে আমেরিকা অনেক আপত্তি জানিয়েছে। ইভেন এখন তুমি দেখতেই পেলে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রথমে 25% ট্যারিফ লাগিয়েছিলেন, আর এখন মানে আরও 25% লাগিয়েছে, মানে 50% ট্যারিফ, যেটা হয়তো 27 অগস্ট থেকে লাগু হবে আরও 25%। তো এই যে ট্যারিফ লাগিয়েছে, এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ওনারা ইউরোপের দেশগুলো এবং আমেরিকা বলতে চাইছে যে ইন্ডিয়া হচ্ছে গিয়ে এই যুদ্ধতে ফান্ডিং করছে, মানে মদত যোগাচ্ছে রাশিয়াকে, আরও টাকা দিচ্ছে রাশিয়াকে যাতে যুদ্ধ আরও করতে পারে। ভ্যারাস মানে উল্টো দিকে দেখো ইউরোপের দেশগুলো শীতের সময় কিন্তু এমনিও ওদের একমাত্র ভরসা হচ্ছে কি রাশিয়া, তেল গ্যাস এগুলোর জন্য। ঠিক আছে, ওরা কিন্তু এই জিনিসটা কিনে যাচ্ছে, আর রাশিয়া দাম বাড়িয়ে বিক্রি করছে ওদেরকে, ওই দিক থেকেও রাশিয়া লাভ করছে।
এদিকে ভারত এবং অন্য যে ফ্রেন্ডলি কান্ট্রিগুলো আছে রাশিয়া, যেমন চায়না আছে, ইন্ডিয়া আছে, আরও দু একটা দেশ আছে, তাদেরকে রাশিয়া কম দামে কিন্তু তেল বিক্রি করছে, সেখান থেকেও রাশিয়া পয়সা কামাচ্ছে। ঠিক আছে, তো রাশিয়ারও ইকোনমিতে অতটা কোনো প্রভাব পড়ছে না। যুদ্ধ হওয়া মানে প্রভাব পড়ে, ঠিক আছে। একটা গুলি খরচা করা মানে একটা গুলি বানাতে মিনিমাম 200 থেকে 300 টাকা লাগে, ঠিক আছে। তো একটা গুলি খরচা হওয়া মানে কিন্তু ওই 200 থেকে 300 টাকা চলে গেল। এবার কত লাখ লাখ কোটি কোটি গুলি খরচা হচ্ছে, কত কোটি টাকার মিসাইল খরচা হচ্ছে, ঠিক আছে, মানুষের প্রাণ যাচ্ছে। তো সেইগুলো দেখতে গেলে ক্ষতি হচ্ছে সবাই। এবার যেটা বলছিলাম, আবার দেখো আমেরিকা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে একটি ওই কি বলে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় যে আপনারা ইন্ডিয়ার উপরে এত ট্যারিফ লাগাচ্ছেন, ইন্ডিয়া তেল কিনছে বলে। সেখানে কিন্তু আপনারা তো রাশিয়া থেকে ফার্টিলাইজার, মানে যেটা কৃষিক্ষেত্রে আমরা সার ব্যবহার করি, ফার্টিলাইজার, তারপর তোমার ইউরেনিয়াম, এইগুলো তো রাশিয়া থেকে আপনারা কিনছেন। সেখানে ওয়ার ফান্ডিং হচ্ছে না, মানে যুদ্ধতে মদত জোগানো হচ্ছে না। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কথাটা এড়িয়ে গেছিলেন যে আমি জানি না, আমাকে দেখে বলতে হবে। উনি প্রেসিডেন্ট হয়ে জানেন না যে কি কেনা হচ্ছে না হচ্ছে। তাহলে এটা হলো হিপোক্রেসি, মানে ইন্ডিয়ার উপরে জোর খাটানো, ঠিক আছে। আরো অনেক কিছু করা হচ্ছে সেটা নিয়ে। এবার জিনিসটা হলো এই যুদ্ধতে ইউক্রেনেও টাকা ঢুকছে, রাশিয়াতেও টাকা ঢুকছে, ঠিক আছে। রাশিয়াও কখনো এক্সপেক্ট করেনি যে যুদ্ধটা এতদিন ধরে চলে যাবে, আর ইউক্রেনও কিন্তু এক্সপেক্ট করেনি যে এতদিন ধরে যুদ্ধটা চলবে। বাইরে থেকে মদত না আসলে একটা যুদ্ধ কখনো এতদিন পর্যন্ত টানে না বা চলে না, বোঝা গেল। এটা হলো একটা বিষয়বস্তু, ঠিক আছে। এবার তোমাকে যেতে হবে, তুমি যেটা বললে যে এখন সিনারিওটা কি, দেখো কিছুদিন আগে জেলেন্সকি, এই যে মানে আমাদের ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, হওয়ার পরে জেলেন্সকির সঙ্গে একটা মিটিং করেছিলেন। সেখানে কিন্তু জেলেন্সকির সঙ্গে প্রায় ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে, ট্রাম্পের। কারণ উনি টাকা পয়সা বন্ধ করে দেবেন এসব কথা বলেছিলেন, এবং যুদ্ধটা বন্ধ করার কথা বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন। তারপরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা মিটিংয়ের একটা কথাবার্তা হয়। এই মিটিংটা আমাদের গত 15ই আগস্ট হয় মিটিংটা, এবং এটা হয় হচ্ছে আলাস্কাতে। আলাস্কা হলো আমেরিকারই একটা জায়গা, কিন্তু যেটা এটার পিছনে ইতিহাস আছে। এই আলাস্কা আবার রাশিয়ার ছিল একটা সময়, রাশিয়া ওটা আমেরিকাকে বিক্রি করে দেয়, তো সেই জন্য ওটা আলাস্কাটা আমেরিকার হয়েছে। তো এই যে মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 15ই আগস্ট মিট করেছেন, আলাস্কা এসে উনি ট্রাম্পের সঙ্গে মিট করেছেন। এইখানে যখন মানে ট্রাম্প কিন্তু আগে থেকে না একটা রেডি হয়েছিল যে পুতিনের ওপর উনি অনেক বড় একটা প্রেশার ক্রিয়েট করবেন, ঠিক আছে। উনি কিন্তু প্রেশার ক্রিয়েট করবেন বলে উনি বেশ মিলিটারি সরঞ্জাম সাজিয়ে রেখেছিলেন ওই আলাস্কার এয়ারপোর্টে, যেখানে পুতিনের ফ্লাইটটা এসে নামবে। উনি কিন্তু প্ল্যান করে রেখেছিলেন। কি করেছেন প্ল্যানটা আমরা দেখলাম ভিডিওতে, যে পুতিন যখন মানে নিজের ফ্লাইট থেকে নেমে আসছে, পরপর কিন্তু F-22 র্যাপ্টার হলো কি এরকম একটা যুদ্ধ বিমান যেটাকে র্যাডারে ধরাই যায়। এটার প্রোডাকশন কিন্তু আমেরিকা বন্ধ করে রেখেছে, আগে করছিল বন্ধ করে। আর এই বিমান কিন্তু আমেরিকা কাউকে বিক্রি করে, কারণ ওর টেকনোলজিটা আমেরিকা চায়নি যে কোথাও শেয়ার হয়ে যায়। আচ্ছা, তো পরপর সাজানো ছিল, সেই মানে দুপাশে সাজানো ছিল, তার মাঝখান থেকে পুতিন কিন্তু হেঁটে আসে। এবার তারপরে পুতিন যখন হেঁটে আসেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলান, ওপরে দেখা যায় B-2 স্পিরিট বম্বার প্লেন, যেটা দিয়ে তোমার আমেরিকা ইরানের ওপরে যে দুটো বোম ফেললো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ওপরে, ওই B-2 স্পিরিট একটা ওপরে ওড়াচ্ছে। আর তার সঙ্গে ছিল F-35, যেটা লেটেস্ট ওদের আমেরিকার তোমার স্টেলথ ফাইটার জেট আছে, যেটা ওরা বিভিন্ন দেশকে বিক্রি করছে এবং ইন্ডিয়াকে অফার করেছিল। তো ওটা এরা দেখাতে চেয়েছিল যে দেখো আমার মিলিটারি কত স্ট্রং, আর তোমাকে তাহলে ভয় থাকতে হবে, আমরা খুব বড় একটা ব্যাপার, মানে স্ট্রং দেশ, মিলিটারি তোমাকে যখন ধরো। আবার ডোনাল্ড ট্রাম্প এরকম ব্যবস্থা করেছে যে ওখান থেকে যেখানে ধরো মিটিংটা হবে, সেখানে গাড়িটা, যে পুতিনকে যে গাড়িটা নিয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্পের গাড়িতেই পুতিনকে উঠতে হবে, পুতিনকে যেতে হবে, এইরকম ব্যবস্থা করা ছিল। তো গাড়িতে উঠে যখন যাচ্ছে দুজনে, ওই রাস্তাতেও দুদিকে ওই F-22 র্যাপ্টর প্লেন
আর অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার দু সাইডে রাখা ছিল, দেখানোর জন্য যে মিলিটারি আমাদের কতটা স্ট্রং। ঠিক আছে, পুতিনের কিন্তু তাতে কিচ্ছু যায় আসেনি। উনি যেরকম স্ট্রং, যেরকম ওনার যেরকম মেজাজ, উনি সেরকমই নর্মাল ক্যাজুয়াল ছিল। আচ্ছা, এবার তুমি যেটা বললে কারেন্ট সিনারিও কি, এই যে মিটিংটা হলো, এই মিটিংয়ে যেটা বিষয়বস্তু দাঁড়িয়েছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বলেন যে সিজ ফায়ারের কথা, সিজ ফায়ার মানে যুদ্ধটা বন্ধ করার কথা। ঠিক আছে, তো এই যুদ্ধটা বন্ধ করার কথা বলার পর পুতিন অনেক কথাই বলেছেন, তার মধ্যে মেইন যে দুটো জিনিস, আমি সেই দুটো জিনিস বলবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। মেইন যে দুটো জিনিস সেটা হলো দুটো শর্ত রেখেছে। প্রথম শর্ত হলো ইউক্রেন কোনোদিন, লিখে নিতে পারো তুমি, ইউক্রেন কোনোদিন নেটোর পার্ট হবে না, নেটো জয়েন করতে পারবে না, ফার্স্ট। ঠিক আছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যতটা জমি দখল করেছে ততটা রাশিয়াকে দিয়ে দিতে হবে। বোঝা গেল? আর হচ্ছে আর সেরকম আর যা কথাবার্তা হয়েছে। এবার এইটা তো সঙ্গে সঙ্গে মানে কি বলবো, ডোনাল্ড ট্রাম্প তো আর ইউক্রেনের প্রেসিডেন্ট না, বা উনি সঙ্গে সঙ্গে ডিসিশন নিতেও পারেন না। আবার উনি ফিকাল মাইন্ডেড হয়তো নিয়েও নিতে পারতেন, কিন্তু উনি তখন কিছু বলেননি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এটা নিয়ে আবার পরে আমরা বসবো, পরে কথা বলবো, পুতিনকে বলেন। পুতিন কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছিলেন এরপরে তাহলে আমরা যখন বসবো সেটা কিন্তু হবে রাশিয়াতে মিটিংটা। ঠিক আছে, ভাবো উনি আমেরিকাতে গিয়ে উনি ডাইরেক্ট বলে দিচ্ছেন, ঠিক আছে, যে এরপরের মিটিংটা রাশিয়াতে, মানে মস্কোতে হবে। তো যাই হোক, পুতিন তো পুতিনই, ওনাকে কেউ টলাতে পারবে না। এবার এই যে মিটিংটা 15ই আগস্ট হয়ে যাওয়ার পর এখন যে লেটেস্ট নিউজটা পাচ্ছি সেটা হলো ট্রাম্প জেলেন্সকি মানে ইউক্রেনের প্রেসিডেন্টকে অ্যাপ্রোচ করেছেন যে এই শর্তগুলো মেনে নেওয়ার জন্য। তো সে তো একদমই রাজি নয়, একদমই মানতে চাইছে না। বলছে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের ভোট হয়, সব কিছু হয়, যদি এরকম কোনো কিছু মানতে হয় তাহলে আমাদের দেশে ভোট করাতে হবে, সেটাই যদি মানুষ রাজি হয় তাহলেই আমরা দেবো, না হলে হবে না। আর একটা জিনিস তো জানি, আমরা ভারতীয়, আমাদের দেশেও যদি এরকম হয় যে জমি অন্য দেশকে দিয়ে দিতে হবে, তাহলে আমরা ওকে কখনো সায় দেবো? সেটা তো দেবো না। হয়তো ইউক্রেনের লোকেরা মানবে না, সেটা মানবে কি মানবে না সেটা অন্য ব্যাপার। তবে আজকে একটা মিটিং আছে, আজকে জেলেন্সকি ট্রাম্পের সঙ্গে দেখা করছেন এবং তার সঙ্গে ইউরোপের লিডাররা, মানে জার্মানি থেকে, স্পেন থেকে, ফ্রান্স থেকে, ইটালি থেকে, ইংল্যান্ড থেকে সব বড় বড় লিডাররা আজকে হোয়াইট হাউস যাচ্ছে, গিয়ে ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে বসবে এবং এটা নিয়ে কথা বলবে। এই হলো গিয়ে এখন পর্যন্ত আপডেট। এবার আজকে মিটিংয়ে কি হবে না হবে সেটার পর বাকিটা, এবার আদৌ সিজ ফায়ার হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রাশিয়া আর ইউক্রেনের আপডেটটা জানতে পারলাম, তাই তো? হ্যাঁ, জানলাম। ভবিষ্যতে বা আজকে যে মিটিং আছে ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান লিডার্সদের মধ্যে, সেই মিটিংয়ের পরে কি হয় সেই আপডেটসগুলো আমরা আপনাদের দেব। এবং আমরা আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এর আগেও, আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা জিও পলিটিক্স হোক, হিস্ট্রি হোক, বিভিন্ন জিনিস নিয়ে, টেকনোলজি হোক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি সেগুলো জানতে চান এবং আপডেটস পেতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।